অর্থনীতির ছাত্রও আমি নই, কিন্তু স্যারের সঙ্গে একটা বিষয়ে আমি একমত, সেটা হলো সত্য অর্থেই শ্রী প্রভাত রঞ্জন সরকার সব কিছুই পড়েছেন, তবে পড়েছেন তার আধ্যাত্মিক অধিক্ষেত্রকে কাজে লাগিয়ে। অর্থাৎ অ্যারিস্টটল, প্লেটো যা লিখেছেন তা তো তিনি জানেনই। যদি আমরা জিজ্ঞেস করতাম তিনি কোন টেবিলে, কোন কলমে, কোন কাগজে দিয়ে লিখেছিলেন, কখন লিখেছিলেন, সম্ভবত সেটাও তিনি বলতে পারতেন। এবার আমরা ডেকে নেব আমাদের পরের বক্তা, পরের আলোচক ডক্টর দেবনারায়ণ সরকার মহোদয়কে। উনি প্রফেসর ও সেক্রেটারি, সেন্টার ফর ইকোনমিক স্টাডিজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তিনি বলবেন প্রাউডের অর্থনৈতিক তত্ত্বমূলক নীতিসমূহ ও তার বাস্তব প্রয়োগ। আসছেন দেবনারায়ণ সরকার মহোদয়। পরম সত্য সভাপতি এবং সুধীমণ্ডলী, আমি আমার বক্তব্যকে তিনটে অংশে ভাগ করছি। আমার বক্তব্য হল প্রাউডের অর্থনৈতিক তত্ত্বসমূহ এবং তার বাস্তব প্রয়োগ। প্রথম বক্তব্য হচ্ছে প্রাউডটা কি এবং কেন। কেন প্রাউড বাঁচবে, অর্থাৎ প্রাউডের তত্ত্ব হিসাবে প্রাউড কতটুকু যুক্তির দাবিদার। এক। দুই, প্রাউডের প্রাসঙ্গিকতাকে দাবিদারের সঙ্গে সঙ্গে বর্তমান বিশ্বে এর প্রাসঙ্গিকতাকে। এবং তৃতীয়ত, বাস্তব প্রয়োগ আদৌ সম্ভব এবং সম্ভব হলে কিভাবে সম্ভব। আমি একজন অর্থনীতির ছাত্র, এই জন্য আমি চেষ্টা করব আমার বক্তব্যকে মূলত অর্থনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে, কারণ বৃহত্তর লোকের সব দিক আলোচনা করা আমার পক্ষে সম্ভব না, আর আমি জানি না। আমি যেটুকু বইটা পড়ে বুঝতে পেরেছি এবং আমার নিজের ভাব থেকে যেটুকু চয়ন করতে পেরেছি সেটি আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে প্রাউডটা কি। প্রাউডটা একটু আগে অধ্যাপক দিলীপ হালদার, আমার শিক্ষক সমতুল্য, আমি স্যার বলেই ডাকি, উনি বলেছেন প্রাউড হচ্ছে প্রগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি। তাকে বলা হয় প্রগতিশীল উপযোগ তত্ত্ব। এখন তাহলে নিশ্চয়ই একটা তত্ত্ব আছে, কেন প্রগতিশীল উপযোগ তত্ত্ব। আসলে উপযোগ তত্ত্বটা কি এটা আগে জানতে হবে। একেবারে পরিষ্কার কথা, উপযোগ হলো আমরা যখন কিছু ভোগ করি, ভোগ করার পরে একটা তৃপ্তি পাই, মনের মধ্যে তৃপ্তি পাই। উপযোগটা কিন্তু দ্রব্য নয়। একটা দ্রব্য ভোগ করলে তৃপ্তি পাই, সেটা মনের ব্যাপার, অন্তরের ব্যাপার, অন্তঃস্থল থেকে ও দ্রব্যটা তো খুব ভালো, এইটাকে বলা হয় উপযোগ। কি থেকে পাই? দ্রব্য থেকে পাই, সেবা থেকে পাই, ভিজিবল দ্রব্য থেকে পাই, অথবা আমাদের শিক্ষকের সেবা, উকিলের সেবা থেকে পাই। তার উপযোগটা মনোগত ব্যাপার, একটা দ্রব্যকে ভোগ করে পাই। এটাকে উনি যে তত্ত্বটা দিলেন সেটা হলো প্রগ্রেসিভ ইউটিলাইজেশন, অর্থাৎ প্রগতিশীল উপযোগ তত্ত্ব। সবাই জানেন, আমরা বিশেষ করে অর্থনীতিবিদের ছাত্ররা জানি, যখন 11-12 ক্লাসে আমরা পড়ি তখন প্রথমে ব্যষ্টিগত বিশ্লেষণে আমাদের একটা তত্ত্ব পড়তে হয়, এটাকে বলা হয় ইউটিলিটি থিওরি, যেটা আমাদের বহুদিন থেকে পড়তে হয়। তার মানে এই ইউটিলিটি থিওরির তত্ত্বটা প্রতিষ্ঠিত তত্ত্ব, এর একটা ইতিহাস আছে। এখন উনি দিচ্ছেন প্রগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি। এখন দেখতে হবে প্রগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি কি আসলে প্রয়োজন, না এটা কোনো তত্ত্বই না, এটা একটা এম্পিরিক্যাল অর্থাৎ বাস্তব প্রয়োগের তত্ত্ব খাটে না। প্রথম হচ্ছে তত্ত্ব কি একটা গুণগত ব্যাপার, এবং গুণগত ব্যাপার যে জিনিসটার মধ্যে পরবর্তী এম্পিরিক্সটা লুকিয়ে আছে, গুণটা কিন্তু সত্য হতে হবে, এবং তত্ত্ব না হলে বাস্তব পাচ্ছে না। দেখুন,
বিশ্বে বহু মনীষী জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকেই, যেমন হোমার, দান্তে, রুশো, টলস্টয়, শেক্সপিয়ার, মিল্টন, শেলি, কিটি, বাগনার, ফয়েরবার্গ, মার্কস, এঙ্গেলস, মাও, রবীন্দ্রনাথ, স্বামীজি, বিবেকানন্দ, আর আজ শ্রী প্রভাত রঞ্জন। এই এত বহু ব্যক্তি প্রত্যেকেই তার তত্ত্বের মাধ্যমে বেঁচে আছেন, তত্ত্ব লেখনে। যে দর্শন হোক, কবিতা হোক, প্রত্যেকেই একটা তত্ত্ব আছে যেটা আমরা স্বীকার করি। এখন প্রথমে যে ইউটিলিটি তত্ত্বটা কি, আধুনিক উপযোগ তত্ত্ব আমরা যতটুকু পাই অর্থনীতির জগতে 1738 সালে ড্যানিয়েল বার্নৌলি, ইনি একজন সুইস অঙ্কশাস্ত্রবিদ, সুইজারল্যান্ডের অধিবাসী, ইনি মূলত অঙ্কশাস্ত্রবিদ। ইনি উপযোগের পরে প্রথম ধারণাটা করেছিলেন অঙ্কের সম্ভাব্যতা তত্ত্ব আলোচনা করতে। কেন করেছিলেন? একটি আগে সম্ভাব্য তত্ত্ব নিয়ে মানুষের কোনো জিনিস ভোগ করা, বেশি করা এবং কম করা, এর প্রকৃতিকে নির্ধারণ করতে গিয়ে সম্ভাব্যতা খাটানোর চেষ্টা করছিল। মানুষ ভোগ করে, ভোগের আচরণ কিন্তু বিভিন্ন, মানুষের আচরণ যেমন বিভিন্ন দ্রব্যের প্রকৃতি বিভিন্ন। এক্ষেত্রে উনি কি দেখলেন? একটা মারাত্মক সম্ভাব্য তত্ত্বের মৌলিক বিষয় দেখলেন। সেটা হলো কি, আমরা এখন হয়তো বলবো এটা একই খুব সাধারণ, কিন্তু তা তখনকার সময় অত সাধারণ ছিল না। ধরুন আমি একটা দিনে 10 কাপ চা খাই, 1 কাপ কফি খাই, উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, ব্যাপারটা বুঝতে। তো আমি 10 কাপ চা এবং 1 কাপ কফি, এখন আমি কিন্তু আর খাওয়া সম্ভব না, কারণ আমার অর্থসীমিত, ভোগসীমিত। অর্থাৎ আমি 10 কাপ চা খাবো এবং 1 কাপ কফি খাবো, আমার ক্ষমতার মধ্যে। এখন একটা বানাতে গেলে আরেকটা ক্ষমতা। এখন কফিকে যদি আর একটা কফিকে বাড়াতে যায় তাহলে চা বানাতে হবে। এখন প্রথমে 1 কাপ কফিকে বাড়ানোর সঙ্গে সঙ্গে তখন আবার কফির প্রতি আগ্রহটা বেশি থাকে, কারণ কফিটা আমার কাছে কম। তা কফি যদি আর 1 কাপ খাই, আমি প্রথমবার 4 কাপ চা বর্জন করতে রাজি, কারণ কফির আগ্রহটা বেশি। এবার যদি আর 1 কাপ কফি দেওয়া, 3rd কাপ কফি তাকে দেওয়া, তখন কি 4 কাপ চা কি বর্জন করবো? না, তখন দেখবেন না, এবার আর 4 কাপ কফি চা বর্জন করবো না, 2 কাপ। অর্থাৎ এ থেকে কি পাচ্ছি? যে জিনিসটা আমরা হারাচ্ছি তার প্রতি আগ্রহ মানুষের বেশি, বরং যে জিনিসটা পাচ্ছি তার থেকে। ব্যাপারটা কি? অর্থাৎ মানুষ যেটা হারায় সেটা মানুষ কি চায়? ভোগ, স্বাধীন ভোগ। আমাকে কেউ সাহায্য করবে না, আমি ভোগ করবো। সুতরাং আমি যেটা হারাবো সেটা যদি আমি আর না পাই, অর্থাৎ যে জিনিসটা হারাই সেটাকে বলে রিস্ক অ্যাভার্স, মানুষ নিশ্চয়তা চায়। আমি যদি আর না পাই, যে হারাচ্ছি তার প্রতি আগ্রহ, যেটা পাচ্ছি তার থেকে বেশি। হারানোর জিনিসের প্রতি আগ্রহ, পাওয়ার জিনিসের আগ্রহ থেকে বেশি। এটা পরবর্তীকালে বলা হয় ল ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এবং এটা আমি যদি কার্ভিকালে আলোচনা করি, ইট ইজ কনভেক্স টু দ্য অরিজিন, অর্থাৎ এর আকৃতি মূলবিন্দুর থেকে উত্তম। এবং এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এখান থেকে কিন্তু শুরু হলো। এরপরে 1792 সালে জেমেলি বেনথাম, ইনি কিন্তু অঙ্কশাস্ত্রবিদ নন, ইনি একজন দার্শনিক, ইনি একজন সমাজতত্ত্ববিদ। ইনি এটাকে সমাজে প্রয়োগের কথা বললেন, কারণ উপযোগ দিয়ে মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা সবকিছু, ইনি বললেন সমাজে উপযোগ থাকবে এবং উপযোগকে আইন সিদ্ধ করতে হবে। এবং এখানে কেউ যদি বিরোধিতা করে মানুষের উপযোগ প্রক্রিয়াকে, তাহলে সেটা ক্রাইম। অর্থাৎ এটাকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবেন, যেটি পরবর্তীকালে এতদিন পরে প্রভাত রঞ্জন এটাকে একটা তত্ত্ব হিসেবে খাড়া করেছেন। কিন্তু এর বীজ নিহিত কিন্তু 8ম শতাব্দীর প্রথম দিক থেকে হয়েছে। এরপরে আরো পরিবর্তিত হয়েছে। আমরা যেখান থেকে অর্থনীতিবিদরা বা অর্থনীতির ছাত্ররা জানতে পারি, এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল ইকোনমিস্ট। এখান থেকে কার্ডিনাল ইউটিলিটি থিওরি হয়েছে, অর্ডিনাল ইউটিলিটি থিওরি হয়েছে,
রিভিল প্রেফারেন্স থিওরি রয়েছে, অর্থাৎ উপযোগের এই তত্ত্বগুলোকে আরো বর্ধিত হয়েছে। আমি এতটুকুর মধ্যে যাব না। আমি এর পরবর্তীকালে কি যেগুলো হয়েছে তা থেকে মূলত আমি এখানে তিনটে জিনিস আনার চেষ্টা করছি, তুলনা করতে সুবিধা হবে। এক, উপযোগ ক্রিয়া হচ্ছে মানুষের স্বাধীন ক্রিয়া, মানুষ চয়ন করবে, এখানে কেউ বাধা দিতে পারবে না। আমার অর্থ আছে, আমি ভোগ করবো, বেশি করবো কম করবো সেটা আমার ব্যাপার, এই ভোগে কেউ বাধা দিতে পারবে না। এক। দুই, এটা হলো সামাজিক ক্রিয়া, সমাজবদ্ধ বীর, সুতরাং সবাইকে নিয়ে এই ভোগ ক্রিয়া চলে, একে বলে সোশ্যাল ইউটিলিটি ফাংশন, যেটা তৈরি হয়েছে। তৈরি হতে পারে হয়েছে মানে কি, সেটাও কিন্তু অ্যারোর ইম্পসিবিলিটি থিওরিতে জোড়াতালি দিয়ে হয়েছে, যা দিয়ে অ্যারোর ইম্পসিবিলিটি থিওরির সঙ্গে পরবর্তীকালে অমর্ত্য সেনের সোশ্যাল চয়েস থিওরির একটা বিরাট কনফ্লিক্ট হয়, কিন্তু অ্যারোর ইম্পসিবিলিটি থিওরি বর্জন করা যায়নি, সেটা আমি পরে আসছি। সুতরাং এ থেকে বলা হচ্ছে কি, ব্যক্তির ভোগ ক্রিয়া ব্যক্তি স্বাধীন নিজস্ব ভোগ করে, এখানে কাউকে বাধা দেওয়া যাবে না, সে নিজস্ব পদ্ধতিতে ভোগ করে। দুই, মানুষ সামাজিক জীব এবং সামাজিকভাবে ভোগ করতে পারে, সবাইকে মিলে ভোগ করা পারে, যেটা হলো সোশ্যাল ইউটিলিটি। তৃতীয়ত, এই উপযোগটা বেশি কোনো জিনিস বেশি ভোগ করলে আস্তে 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 প্রতি এককের জন্য উপযোগটা কমে। ধরুন একটা কলম প্রথমে ভোগ করলাম, তার জন্য আমি 5 টাকা দিচ্ছি, আর একটা কলম যদি আপনাকে দেওয়া হয় আপনি তাকে 5 টাকা দেবেন না, কম দেবেন 4 টাকা। আর একটা কলম যদি দেওয়া হয় তখন আপনি 4 টাকা দেবেন না, 3 টাকা। তার মানে কোনো জিনিস ক্রমাগত বেশি পরিমাণে ভোগ করতে থাকলে আস্তে 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 তার উপযোগটা কমে যায়। এলো দুই। তৃতীয়ত আর একটা যেটা হলো ক্রমহ্রাসমান পরিবর্তনের হার, অর্থাৎ কোনো জিনিস বেশি পেতে থাকলে একটা হারানো হয়, যেটা হারাচ্ছি তার প্রতি তীব্রতা বেশি থাকে, আর তীব্রতা বেশির জন্য যেটা ক্রমবর্ধমান পাচ্ছি আস্তে আস্তে কেন থাকে, মানুষ ঝুঁকিটাকে নিশ্চয় চায়, মানুষ ঝুঁকিটাকে, না আমি ভাই ঝুঁকি নেবো না, আমি যেভাবে বেঁচে থাকি ভাই আমি যেটা হারাবো এটির প্রতি আগ্রহ বেশি থাকে, হারানোটার প্রতি আগ্রহ বেশি থাকে, বরং যেটা পাচ্ছি তার মানে পাচ্ছি বেশি, কিন্তু হারানোর জন্য ছাড়ছি ক্রমাগত কম, যার যেটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এখানেই কিন্তু প্রাউডের তত্ত্বের বৈশিষ্ট্য। কেন বৈশিষ্ট্য আমি এবার বলছি। প্রাউডের তত্ত্বে অর্থাৎ প্রগ্রেসিভ ইউটিলিটি থিওরি 4টে প্রস্তাবনা আছে। এক, মিনিমাম রিকোয়ারমেন্ট মাস্ট বি গিভেন টু অল, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি হোক, মানুষ হোক, জীব হোক, প্রত্যেকে মিনিমাম রিকোয়ারমেন্ট দিতে হবে। একটু আগে স্যার বলে গেছেন, অর্থাৎ এই রিকোয়ারমেন্ট কনস্টিটিউশনের বাধ্যতামূলক। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ন্যূনতম সরকারকে অবশ্যই বহন করতে হবে। ফার্স্ট, লক্ষ্য করুন এখানে কিন্তু বলছেন এটা কিন্তু বাধ্যতামূলক, একটা সরকারের বাধ্যতামূলক প্রয়াস। শুধু মানুষকে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে প্রত্যেকের মিনিমাম রিকোয়ারমেন্ট দিতে হবে। আমরা যদি এটাকে বাস্তবে ভাবি, অর্থাৎ বিপিএল যারা আছে, অর্থাৎ বিলো পভার্টি লাইন, তারা মিনিমাম পায়, সুতরাং বিলো পভার্টি লাইনের লোকেরা দরজায় দরজায় ঘুরবে না, তাদের সমস্ত ন্যূনতম দিতে সরকার বাধ্য। এখান থেকে কিন্তু শুরু, আর ওই উপযোগ তত্ত্ব শুরু কিন্তু কিছু তোমাকে দেবে না, কিছুই তোমাকে দেবে না, তুমি নিজে নিজেই অর্জন করো, আর এখানেই শুরু। একটা ভিত্তি তোমাকে আগে দেবে, এখান থেকে লক্ষ্য করো। একজন ছাত্র 0 থেকে শুরু করছে, আর একজন ছাত্র 30 পেয়ে বসে আছে, তাহলে 30 পেয়ে বসে আছে তার যে ধারণাটা আছে 0 থেকে শুরু করছে, তার ধারণা নিশ্চয়ই আর হতে পারে না। এইখানে কিন্তু তফাৎ। তার মানে ফলেটা কি হচ্ছে, তত্ত্বটা পাল্টে যাচ্ছে। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি হচ্ছে না, ল অফ ইনক্রিজিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হচ্ছে, অর্থাৎ তত্ত্বটা পাল্টে যাচ্ছে। আমরা যে তত্ত্বটা বুঝি কনকেভ টু দ্য অরিজিন না হয় কনভেক্স টু দ্য অরিজিন, আমি চেষ্টা করেছি, কারণ আমি আমার তত্ত্বকে মিলানোর চেষ্টা করছি। অবশ্যই এটা যদি সত্যি বাস্তবে প্রয়োজন করা যায় তাহলে এই তত্ত্বটা প্রতিষ্ঠিত করা সম্ভব। এখান থেকে কিন্তু শুরু, আর ওই উপযোগ তত্ত্ব শুরু কিন্তু কিছু তোমাকে দেবে না, কিছু
তুমি নিজে নিজেই অর্জন করো। আর এখানেই শুরু, একটা ভিত্তি তোমাকে আগে দেবে। এখান থেকে লক্ষ্য করো, একজন ছাত্র 0 থেকে শুরু করছে, আর একজন ছাত্র 30 পেয়ে বসে আছে। তাহলে 30 পেয়ে বসে আছে, তার যে ধারণাটা আছে 0 থেকে শুরু করছে, তার ধারণা নিশ্চয়ই আর হতে পারে না। এইখানে কিন্তু তফাৎ। তার মানে ফলেটা কি হচ্ছে, তত্ত্বটা পাল্টে যাচ্ছে। ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট হচ্ছে না, ল অফ ইনক্রিজিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হচ্ছে। অর্থাৎ তত্ত্বটা পাল্টে যাচ্ছে। আমরা যে তত্ত্বটা বুঝি কনকেভ টু দ্য অরিজিন না হয় কনভেক্স টু দ্য অরিজিন, আমি চেষ্টা করেছি, কারণ আমি আমার তত্ত্বকে মিলানোর চেষ্টা করছি। অবশ্যই এটা যদি সত্যি বাস্তবে প্রয়োজন করা যায়, তাহলে এই তত্ত্বটা প্রতিষ্ঠিত করা সম্ভব। আগের তত্ত্বকে কেন বর্ধিত, অর্থাৎ মানুষের ঝুঁকি আছে, ঝুঁকির জন্য যে চিন্তাটা করছি এটা নেই। কেন তত্ত্বটা পাল্টাচ্ছে, আগেটায় ঝুঁকি ছিল, ঝুঁকি ছিল না। প্রথম যে আমরা উপযোগ তত্ত্ব, তাতে কিন্তু মানুষ নিজের ঝুঁকি নিজের কাছে, কেউ তোমাকে সাহায্য করে না। প্রথমে যদি ঝুঁকি সরকার নিয়ে নেয়, তাহলে কেন ক্রমহ্রাসমান হবে, এটা হবে ক্রমবর্ধমান। অর্থাৎ রেখাটাকে বাঁ দিকে বক্র না হয়ে ডান দিকে কর্মকে হয়ে যাবে। সুতরাং এখানেই তত্ত্বের বৈশিষ্ট্য। এই হলো প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এটার কার্যকরিতা কতটুকু, সত্যি এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনারা ইদানিং দীর্ঘ প্রায় 60 বছর হল উন্নয়নমূলক অর্থনীতির আলোচনা চলছে। এই আলোচনা আমি যতদূর জানি, মাইকেল টোডারো থেকে শুরু করে ডাডলি শিয়ার্স, গুলের, বর্তমানে অমর্ত্য সেন পর্যন্ত উন্নয়নমূলক অর্থনীতির ধারা প্রয়োগ হচ্ছে। কি বলছেন টোডারো? টোডারোটা ইকোনমিক্স অফ দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড গ্রন্থে বলছেন, আমি কোটেশনটাকে বলছি সুবিধা আছে, কারণ এর সঙ্গে আমি মিলাবো কোয়াড্রি ডাইমেনশনাল ইকোনমি অফ প্রাউড। দেখবেন কি সুন্দর মিল আছে। কোথা থেকে শুরু করছে ধরুন টোডারো বা অমর্ত্য সেনরা, আবার উনি কোথা থেকে শুরু করছেন, দেখবেন কি সুন্দর দুটোর মধ্যে একটা সমন্বয় খুঁজে পাবেন। কি বলছেন? Development must be concept of a multi-dimensional process involving changes in attitude, structure and institutions, as well as acceleration of economic growth, reduction in inequality and eradication of absolute poverty. এটা আমার কথা না, মাইকেল টোডারোর কথা। এটা থেকে আমরা 3টে জিনিস পাই। এক, রিডাকশন ইন ইনইকুয়ালিটি অ্যান্ড ইরেডিকেশন অফ অ্যাবসলিউট পভার্টি। এটা হলো প্রথম বক্তব্য, এটা হলো প্রথম ধাপ, জীবন রক্ষা। মানুষের উন্নয়নের প্রথম ধাপ হলো জীবন রক্ষা। তার মানে কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ন্যূনতম প্রয়োজন আগে। এখানে মানুষ ব্যক্তি কাউকে মানবে না, ব্যক্তির মর্যাদা নেই, ব্যক্তি কাউকে দেখবে না। পূর্ণিমার চালাতে যেন ঝলসানো রুটি, আমাকে যে কোনো প্রকার চুরি করতে করলে আমি করবো, কারণ আমি খাদ্য চাই। তাহলে ব্যক্তি যদি নিজেকে দেওয়া হয় কিছু না দিয়ে, নিজেকে যদি অর্জন করতে হয়, নীতি থাকবে না, আগে আমার খাবার, তার জন্য চুরি করতে পারে। এইটাকে বলা হয় প্রাথমিক ধাপ, ফার্স্ট। উনি তত্ত্বকে দিচ্ছেন, অর্থাৎ জীবন রক্ষা। সেকেন্ড বক্তব্য, চেঞ্জেস ইন স্ট্রাকচার, অ্যাটিটিউড অ্যান্ড ইনস্টিটিউশনস। তার মানে ইনস্টিটিউশন পরিবর্তন করতে গেলে যদি মানুষ প্রথমে পায়, তারপরে হবে আত্মমর্যাদা। আত্মমর্যাদা আগে আসবে না, খাবার পেটে পড়লে আসবে। অর্থাৎ ন্যূনতম খাবার যদি আমার পেটে পড়ে, তবেই আত্মমর্যাদা। সেটাকে বলবে সেলফ রেসপেক্ট। তার মানে আমি বাবা তোমার গোলাম নই, আমার বন্ধু ধরে মারতে বললে মারবো না, আমি তো পেটে খাবার পেয়েছি। প্রাউডের এইখানে বক্তব্য, আত্মমর্যাদার আগ পর্যন্ত তোমাকে সরকার দেবে। তুমি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, সরকার তোমাকে আগে দেবে। কিভাবে দেবে সেটা পরে আসছে। তার মানে প্রাউডের আরম্ভ কত প্রোগ্রেসিভ, লক্ষ্য করো। তুমি কাউকে মারতে পারবে না, কারণ তোমার আত্মমর্যাদার জন্য যেটুকু দরকার সরকার দিচ্ছে। এইবারে তুমি পূর্ণ মুক্ত মানুষ, তুমি স্বাধীন মানুষ, কারো দয়ায় তুমি আজকে বাঁচছ না। তোমাকে বাঁচতে গেলে তোমার নিজের জিনিস নিয়ে বাঁচতে হবে, তোমার আত্মমর্যাদা সম্বন্ধে। আমি কারো গোলাম নই। তুমি বড় হতে পারো, তুমি
দরিদ্র হতে পারো, বড় হতে পারো, আমিও আত্মমর্যাদা সম্পন্ন, তুমিও আত্মমর্যাদা সম্পন্ন। তখনই হয় যদি মিনিমাম টুকু পায়। দিস ইজ কল্ড সেলফ রেসপেক্ট। এরপরে থার্ড, যদি স্ট্রাকচার এবং অ্যাটিটিউডের পরিবর্তন ঘটাতে হয়, সেটাকে বলা হয় স্বাধীনতা। মানে ফ্রিডম ফ্রম অল সার্ভিটিউড, সমস্ত প্রকার দাসত্ব থেকে মুক্তি। তার মানে কি, এই মুক্তিটা শুধু মানে অর্থনৈতিক মুক্তি নয়, রাজনৈতিক মুক্তি নয়, সব ধরনের মুক্তি, চিন্তার মুক্তি। মানুষ চিন্তা করবে কখন, আত্মার কথা, আধ্যাত্মিকতা চিন্তা করবে কখন, যখন মিনিমাম খাদ্যটুকু পাবে, চিন্তার নিজের আত্মমর্যাদা পাবে, তখন হবে চিন্তার প্রসার। দিস ইজ কল্ড স্বাধীনতা। তাহলে তিনটে জিনিস ডেভেলপমেন্ট থেকে পায়। একটা হচ্ছে ন্যূনতম খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানে এটা হচ্ছে মিনিমাম। সেকেন্ড হচ্ছে আত্মমর্যাদা, থার্ড হচ্ছে স্বাধীনতা। পরবর্তীকালে আমরা যদি অমর্ত্য সেনের এন্টাইটেলমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দেখি, তাতেও কিন্তু দেখবো এই তিনটে সংমিশ্রণ। অমর্ত্য সেনের এন্টাইটেলমেন্টে দুটো জিনিসের সমন্বয় এন্টাইটেলমেন্ট, একটা হলো জীবন রক্ষা, আর একটা হচ্ছে আত্মমর্যাদা। দিস ইজ কল্ড এন্টাইটেলমেন্ট। অর্থাৎ তোমার সত্য তখনই হবে তুমি যদি জীবন রক্ষা পাও এবং আত্মমর্যাদা পাও, তখনই হবে এন্টাইটেলমেন্ট। আর এন্টাইটেলমেন্ট হওয়ার পরেই হচ্ছে ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি যোগ্যতা অর্জন করো, তার মানে মিনিমাম পেলেই তবে তোমার সব সার্বিক স্বাধীনতা। যেখানে প্রাউডের এই বক্তব্য থেকে এই স্বাধীনতা কখন হবে, ফিজিক্যাল, সাইকিক অ্যান্ড স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল হবে থার্ড ফ্যাক্টরে স্বাধীনতা হবে। এইটাকে বলা হচ্ছে ডেভেলপিং ইকোনমি। এবং এই ডেভেলপিং ইকোনমির সঙ্গে আমি মেলাতে চেষ্টা করেছি প্রাউডের প্রতিষ্ঠাতা আনন্দ মহাজির তত্ত্বকে। উনি বলছেন কোয়ান্ট্রি ডাইমেনশনাল ইকোনমি, চারটে ভাগে ভাগ করছেন। সময়টা বেশি হলো না? ঠিক আছে। আচ্ছা, চারটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পিপলস ইকোনমি, ফার্স্ট হচ্ছে পিপলস ইকোনমি, সেকেন্ড হচ্ছে সাইকো ইকোনমি, থার্ড হচ্ছে কমার্শিয়াল ইকোনমি, আর ফোর্থ হচ্ছে জেনারেল ইকোনমি। পিপলস ইকোনমি বলছেন মিনিমাম সবাইকে দিতে হবে। ওনার প্রাউডের ফার্স্ট প্রিন্সিপাল, অর্থাৎ ন্যূনতম সবাইকে দিতে বাধ্য সরকার। এটা যদি হয়, দিস ইজ কল্ড পিপলস ইকোনমি। খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মিনিমাম সরকারকে বহন করতে হবে। সেকেন্ড বক্তব্য হচ্ছে সাইকো ইকোনমি। এটাকে বলছে মিনিমাম বহন করার সঙ্গে সঙ্গে আরো তিনটে প্রস্তাবনা ওনার তত্ত্বে রয়েছে। এক, স্পেশাল অ্যামেনিটিস মাস্ট বি গিভেন টু ক্যাপাবল পারসন, অর্থাৎ যারা যোগ্য ব্যক্তি তাদের বেশি দিতে হবে, তাদের যোগ্যতা অনুযায়ী পাবে। অর্থাৎ আমি শিক্ষক, আমি একজন অত্যন্ত কৃষকের থেকে 1 মাইনে পাবো কেন? আমার যোগ্যতা পেছনে বেশি পাবো কেন পাবো? আমার যোগ্যতা। এটা কিন্তু প্রভাত রঞ্জন স্বীকার করেছেন, আর এইকে স্বীকার করেছেন অসম্ভব বাস্তব। আর এটার জন্য আজকে মার্কসিজম আজকে শেষ হয়ে গেল। তার মার্কসিজমের বক্তব্য কি ছিল? মার্কসিজমের বক্তব্য কি ছিল আপনারা জানেন? সবাইকে সমান সম্পদের অধিকার দিতে হয়নি, সব শেষ হয়ে গেছে। হয় কখনো? আমার সঙ্গে যদি একজন কৃষকের তুলনা করেন, এত কষ্ট করেছি, আমার সঙ্গে কৃষকের তুলনা, একই সম্পদ হবে? হবে না, হয় না। সুতরাং এই তার মানে যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, প্রয়োজন অনুযায়ী পাবে। হয় রাশিয়া শেষ হয়ে গেল, আমাদের দেশে শেষ হয়ে গেল, বিশ্বের সমস্ত শেষ হয়ে গেছে। চীন আছে, জোর করে চীন আছে, আসলে নেই, গণতন্ত্র নেই। সুতরাং কখনো হয় না অ্যাপল পার্সনের বেশি পাবে। কতটুকু বেশি পাবে তাও কিন্তু প্রভাত রঞ্জন দিয়ে গেছে। আমি বলছি, আমি বইটা পড়ার পরে অসম্ভব ভেবেছি যে কিভাবে, এবং এই বইটা সব থেকে মূল্য হচ্ছে বাস্তব প্রয়োগ, যেটা আমি পরে আসছি। কিভাবে সম্ভব সেটাই উনি বাস্তবভাবে দেখিয়েছেন। তত্ত্বটা আমি আমার মতো করে বললাম, কিন্তু বাস্তব প্রয়োগটা এত সুন্দরভাবে করে গেছেন যেটা আমি পড়ে মানে আমি একেবারে বিবোধিত যে কিভাবে এটা সম্ভব। আচ্ছা, যেটা আমি বলছিলাম, তাহলে সেকেন্ড, তার মানে কি যারা অ্যাপল পার্সন তাকে বেশি দিতে হবে। এখন বেশির মাত্রা কতটুকু? তৃতীয় স্তরে আসছে। থার্ড অপশন কি? দিতে হবে, কিন্তু ম্যাক্সিমাম অ্যামেনিটিস মাস্ট বি গিভেন টু অল। এটা আমি কি হল? তার মানে সবাইকে সর্বোত্তম সুবিধা দিতে হবে।
হবে। স্যার একটু আগে আপনি বললেন মিনিমাম রিকোয়ারমেন্ট মাস্ট বি গিভেন টু এভরিবডি, আর অ্যাবল পার্সনের বেশি দিতে হবে, তাহলে থার্ড সেটা ফেলে দিতে হচ্ছে না? অবশ্যই না। উনি এটাকে বলছেন যে যা পাচ্ছে তার সর্বোত্তম ব্যবহার দেওয়া যেতে পারে। ধরুন উনি এটাও লিখছেন, ধরুন একজন লোক সেকেন্ড ক্লাস টিকিটে কাটছে, দ্বিতীয় শ্রেণীর টিকিটে কোথাও যাচ্ছে, কিংবা স্কুলের ছাত্র, নিম্ন শ্রেণীর একজন ছাত্র, ধরুন দ্বিতীয় শ্রেণীর টিকিটে সে টাকা টিকিট কাটলো, কিন্তু যদি একটু দূরে হয় 1 কাপ চা তাকে দেওয়া যাবে না? কিংবা 2 টাকার মুড়ি মাসও তাকে দেওয়া যাবে না? এত কষ্ট করে যাচ্ছে 2 টাকার মধ্যে ঢুকে। কিংবা স্কুলে যাচ্ছে ঠিকই, স্কুলে যাওয়ার পরে মধ্যাহ্নভোজের জন্য কিছু সাহায্য তাকে করা যাবে না? দিস ইজ কল ম্যাক্সিমাম অপরচুনিটিজ উইথিন দ্য এক্সিস্টিং সিস্টেম। সেটা প্রত্যেককে দিতে হবে। আর চতুর্থটা মিলনের ক্ষেত্র, নিচেরটাও বড় হবে, বড়টা। এটাকে বলছে কি? ইট ইজ এ এন্ডলেস প্রসেস, ইট ইজ এ ইনক্রিজিং অর্ডার উইথ সোশ্যাল ক্যাপাবিলিটিস। অর্থাৎ প্রত্যেকটা বাড়বে। এইবার লক্ষ্য করুন কিভাবে বাড়ছে। ঠিক আছে, উনি এটা উদাহরণ দিচ্ছেন, আমি দেখলাম কি সুন্দর করে উদাহরণ দিচ্ছেন। ধরুন একটা খুব গরিব মানুষ, তার একটা সাইকেলের দরকার, আর ঠিক আমার মতো ক্যাপাবল পারসন, আমার দরকার হচ্ছে একটা মোটর সাইকেল। আচ্ছা ঠিক আছে, তাহলে সাইকেল থেকে মোটর সাইকেল। এবারে যিনি উন্নতি, উনি বলছেন ইট ইজ অ্যান ইনক্রিজিং অর্ডার, ওটাও বাড়বে এটাও বাড়বে। কিভাবে? মোটর সাইকেল থেকে তার এখন যুগের সায়েন্সের পরিবর্তনে তার একটা গাড়ির দরকার হলো, হয়তো হুন্ডা মানে ট্যাক্সির দরকার হলো, উনি ট্যাক্সি নেন। এইবার নিচে যে আছে তাকে মোটর সাইকেল দিতে হবে। ওগুলোকে যেরকম বাড়ছে একটাও বাড়ছে। তার মানে যে একেবারে নিচে আছে তাকে আস্তে আস্তে তুলে উপরে যাচ্ছে। তার মানে এই দূরত্ব কিন্তু কমে যাচ্ছে, ওকেও বাড়ছে এও বাড়ছে। তাই এটাকে বলি ইট ইজ অ্যান এন্ডলেস প্রসেস, ইট মাস্ট গো অন ইনক্রিজিং অর্ডার উইথ সোশ্যাল ক্যাপাবিলিটিস। সামাজিক দৃষ্টিতে যাবে, বারবার কথাটা বলছেন। তার মানে এর মূলে রয়েছে সামাজিক দৃষ্টিভঙ্গি। তার মানে এইবার থেকে আমি থার্ড স্টেজে আসছি। মানে আমি প্রথম দুটোকে আমি মনে হয় চেষ্টা করেছি আপনাদেরকে বলতে। একটা হচ্ছে এই তত্ত্বটা সত্যি দরকার, নিশ্চয়ই যেটুকু পেরেছি চেষ্টা করেছি। আর সেকেন্ড হচ্ছে তত্ত্বের কার্যকরিতাকে, নিশ্চয়ই কার্যকরিতা। কেন কার্যকরিতা? এখানে লক্ষ্য করুন কেন কার্যকরিতা। তার মানে প্রথম ডেভেলপিং ইকোনমি শুরু হচ্ছে প্রথম থেকে মানে ব্যক্তিকে কিছুই দিচ্ছি না, ব্যক্তি স্বাধীন, ব্যক্তিকে খাদ্য বস্ত্র বাসস্থান নিজেকে দিতে হবে। উনি আরম্ভ করছেন খাদ্য বস্ত্র আগে দাও। তার মানে প্রথম 3টে এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট উনি দিতে বলছেন। যদি ফার্স্ট এলিমেন্ট দেওয়া হয় সব পাল্টে যাবে, মানুষের নেচারই পাল্টে যাবে। এই কে বলছেন আগেরটার সঙ্গে কোনো তফাৎ নেই তো, আগেরটা থেকে প্রগতিশীল। কেন প্রগতিশীল? কারণ ফার্স্ট এলিমেন্ট উনি দিতে বলছেন। ফার্স্ট এলিমেন্ট রাষ্ট্র দিতে বাধ্য। আর উন্নয়নমূলক অর্থনীতির প্রবক্তা বলছেন সবই ব্যক্তি নিজেই নেবে। কিন্তু নেচারটা কি হবে? ব্যক্তি যদি সবই নিজে নেয়, প্রথম দিকে কোনো নীতি থাকবে না। অর্থাৎ খাদ্য বস্ত্রের জন্য একজন মানুষকে খুন করলেও করবে, তারপরে হওয়ার পরে যখন খাদ্য বস্ত্র মিনিমামটা পাবে তখন মানুষের চেতনা হবে, না আমার একটা মর্যাদা আছে। উনি সেখান থেকে আরম্ভ, অর্থাৎ ফার্স্ট স্টেপে হওয়ার পরেই সেকেন্ড অ্যান্ড থার্ড ফার্স্ট স্টেজ থেকে শুরু করছে। অর্থাৎ একজন 30 মার্ক পাওয়ার পরে, পাস করার পরে শুরু করছে। আর আমাদের উপযুক্ত তত্ত্ব শুরু করছে একেবারে জিরো থেকে। পার্থক্য শুধু এই কারণেই তাকে বলা হয় প্রোগ্রেসিভ। আর এই প্রোগ্রেসিভ হওয়ার জন্য তত্ত্বের সিস্টেমও পাল্টে যাবে, তত্ত্বের নেচারও পাল্টে যাবে। ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বদলে ল অফ ইনক্রিজিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হয়ে যাবে। কারণ যেহেতু তার রিস্কটা কমে যাচ্ছে, যখন রিস্ক কমে যাচ্ছে তখন রিস্ক নেবে। ফলে এই তত্ত্বটা নিঃসন্দেহে প্রয়োজন। এইটাকে বলা হচ্ছে সাইকো ইকোনমি। সাইকো ইকোনমি কেন বলছে? এতগুলো যদি দেওয়া হয়, অন্তরের আত্মা চিন্তা সে করবে, মনের মুক্তির চিন্তা সে করবে। এখানেই ঈশ্বরের চিন্তা। ঈশ্বরের চিন্তা কখন আসে? যখন পেটে ভাত হয়, অন্তত মিনিমাম বাঁচার সুযোগ হয়, আমি চিন্তা নিজেকে আত্মসম্মানে বাঁচতে পারে, সমস্ত রকমের দাসত্ব মুক্তির সুযোগ থাকে, তখনই মানুষ সাইকিক চিন্তা করে এবং সেখান থেকে আত্মার সঙ্গে পরমাত্মার চিন্তা হতে পারে। এর আগে হয় না। সুতরাং এখানেই বক্তব্য। অর্থাৎ আগের তত্ত্বের সঙ্গে বিরোধ না। আগের তত্ত্ব যেখানে জিরো থেকে শুরু করেছিল, এই তত্ত্ব শুরু করছে পাস করার পরে। তৃতীয় বক্তব্য, এটাকে বাস্তবে সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু এই
গ্লোবালাইজেশনে কিভাবে সম্ভব, তার জন্য তত্ত্বের সবগুলো যে একভাবে মিলবে তা তো নয়। তবে কর্মধারা সিস্টেম যেভাবে উনি তৈরি করেছেন, উনি লিখেছেন, সেটা নিঃসন্দেহে সম্ভব। ওনার সিস্টেমের দুটো জিনিস, একটা হচ্ছে কোঅপারেটিভ সিস্টেম আর একটা ডিসেন্ট্রালাইজেশন। এই দুটোকে যদি ঠিক মতো করা যায় সব চলে। আমি ওই বইটা পড়ে দেখলাম, কিনে কৃষি, সমস্ত কৃষি কিভাবে উন্নতি করা যায় তার পদ্ধতি আছে। শিল্প, কোন শিল্প কিভাবে উন্নতি করা যায়, কত শিল্প কিভাবে, তার সম্পূর্ণ আছে। ব্যবসা বাণিজ্য কিভাবে উন্নতি করা যায়, সার্ভিস কিভাবে উন্নতি করা যায়, সমস্ত গুলো একেবারে বইটি পরিষ্কার করে লেখা যায় স্টেপ বাই। তার মধ্যে দুটো জিনিস দরকার, কোঅপারেটিভ সিস্টেম অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। অর্থাৎ এবার স্যার কোঅপারেটিভ সিস্টেম কি আপনারা বলতে পারেন? কোঅপারেটিভ সিস্টেম হলে ব্যক্তিত্বটা কি হবে? সব যদি সমবায় হয়, আমার তো ভাই আমার জমি জমা আছে, আমারটা কি কিছু হবে থাকবে, কিভাবে থাকবে? লক্ষ্য করুন, উনি ইন্ডাস্ট্রিকে তিন ভাগে, একটু আগে স্যার একটু আগে উনি বলছিলেন তিনটে ভাগে ভাগ করছিলেন। একটা হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টি, একটা হচ্ছে কোঅপারেটিভ প্রপার্টি, একটা হচ্ছে ব্যক্তির প্রপার্টি। কিন্তু এখানে ব্যাপার আছে, কোঅপারেটিভ বেসিক ইন্ডাস্ট্রিগুলো গভর্নমেন্টের হাতে যাবে, যেগুলো দিয়ে বিরাট বড় বড় শিল্প প্রতিষ্ঠান, মাঝারি শিল্প প্রতিষ্ঠান, এগুলো কিন্তু গভর্নমেন্টের হাতে যাবে। এরপরে সেকেন্ড আছে কোঅপারেটিভ, মাঝারি এবং ক্ষুদ্র, এই দু ধরনের জায়গাটা কোঅপারেটিভ যাবে। ব্যক্তির হাতে কিন্তু বড় ইন্ডাস্ট্রি যাবে না, ব্যক্তির হাতে থাকবে। তার মানে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান, মিডিয়ামের ছোট ছোট, এইগুলো ব্যক্তির কাছে যাবে, যা দিয়ে অপরকে এক্সপ্লয়েট কম করা যায়। এবং এটা যখন আস্তে আস্তে পর্যবেসিত হবে, তখন ওই মিনিমামের সঙ্গে ক্যাপাবল পার্সনের আয় এটা কমে যাবে। এইবার উনি কোঅপারেটিভ সিস্টেম চালাতে গিয়ে কিভাবে ডিসেন্ট্রালাইজেশন হবে, তিনটে স্তর বলেছেন। একটা হচ্ছে ইউনিভার্সালাইজেশন ইন স্পিড অ্যান্ড রিজনালাইজেশন ইন অ্যাপ্রোচ। তার মানে আমাদের মনে থাকবে আমরা সবাই ভারত, উঠতে হবে ভারত, কিন্তু উন্নতি করব ছোট্ট 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 ব্লক প্ল্যান। তার মানে ধরে নিন সেন্টার থেকে স্টেট, স্টেট থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে ব্লক, কিভাবে পরিকল্পনাগুলো হবে তাও উনি বলে গেছে। পরিকল্পনার চারটে মূল উপাদান থাকে। দেখুন পার্থক্যটা কোথায়, এত চিন্তা প্রসারণা ঘটিয়েছেন, যেটা সত্যি আনন্দের ব্যাপার। চারটে প্রস্তাবনা থাকবে, কোনো পরিকল্পনায় চারটে জিনিস নিয়ে পরিকল্পনা করতে হবে, খুব অল্প সময় তো। তার মানে ফার্স্ট তাতে থাকবে কস্ট অফ প্রোডাকশন, পরিকল্পনা করতে গেলে খরচ কত হবে ভাবতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রোডাক্টিভিটি, তৃতীয় হচ্ছে পার্চেজিং ক্যাপাসিটি, আর চতুর্থ হচ্ছে সোশ্যাল নেসেসিটি, মানে কালেকটিভ নেসেসিটি। লক্ষ্য করুন কি বললাম, ইংরেজিতে বললাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কোনো কিছু পরিকল্পনা, ধরুন আমি এখানে শিল্প করব, বা ধরে নিলাম এখানে 2 লক্ষ টাকা বা 2 কোটি টাকার শিল্প করব। এইবার সেটাকে ভাবতে গেলে চারটে জিনিসের দিয়ে ভাবতে হবে। খরচ কত পড়বে, প্রোডাক্টিভিটি কী হবে, সেই প্রোডাক্টিভিটি কাদের প্রোডাক্টিভিটি, কিউমুলেটিভ প্রোডাক্টিভিটি হচ্ছে কিনা, প্রোডাক্টিভিটি কোন অংশ কার হচ্ছে। আর থার্ড ফ্যাক্টরটা আরও বেশি গ্রহণযোগ্য, আমরা আজকে উন্নয়ন হয়েছে কিনা তা কি দিয়ে দেখি, পার ক্যাপিটা ইনকাম, অ্যাভারেজ ইনকাম। তার মানে 100 জন লোক আছে, 4 জন লোকের আয় 2 কোটি টাকার উপরে, আর বাকি 96 জনের আয় 500 টাকার মধ্যে। তাহলে গড় করলে কত হবে? গড় করলে নিশ্চয়ই 10,000 12,000 হবে। তাহলে 10,000 12,000 দিয়ে কি হলো, 4 জন লোকের আয় হয়ে গেল। আমরা কিন্তু পার ক্যাপিটা ইনকাম করি এইভাবে, অর্থাৎ যারা বৈষম্য, ওই যারা বড় লোক তাদের আয় দিয়ে গড় ভাগ করি। উনি বললেন না, পার্চেজিং ক্যাপাসিটি, অর্থাৎ প্রত্যেকটা লোকের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা, তার মানে যে মিনিমাম পাচ্ছিল প্রত্যেকের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা এটা কিন্তু দেখতে হবে, অ্যাভারেজ হবে না। তার মানে প্রত্যেক লোকের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা, এবং তাতে ইনফ্লেশন এই প্রেশার দিয়ে ভাগ করতে হবে। একটা লোকের ক্রয় ক্ষমতা যদি না বাড়ে তাহলে এটা উন্নয়ন বলা যায়, যেটাকে আমরা আজ বলছি কি হিউম্যান ডেভেলপমেন্ট। আজকে আমরা এটাকে বলছি হিউম্যান ডেভেলপমেন্ট। আজকে ওখান থেকে সরে চলে গেছি। পার ক্যাপিটা ইনকাম গ্রোথ বড় কথা না, হিউম্যান ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে কোনো লাভ নেই। কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট চাই, মানুষ খেতে পারে, তাতে গ্রোথ বড় কথা। উনি কিন্তু তাই বলেছেন, পার্চেজিং ক্যাপাসিটি। আর চতুর্থ হচ্ছে কি উৎপাদন হবে, কালেকটিভ নেসেসিটি দরকার, মানে
সমন্বিতভাবে যে জিনিসটা বেশি দরকার। এখানে একটা কথা বলছি, তাহলে কি ভারতে ধরুন 120 কোটি লোক, তার মানে ধরুন 20 কোটি লোক অসম্ভব বড় আর 100 কোটি লোক গরিব লোক, তাহলে 20 কোটির খাবার কি হবে না? এইখানে কালেক্টিভ নেসেসিটি বলে দেবে কোনটা বেশি কোনটা কম। কালেকটিভ যেটা সেইটার পরে গুরুত্ব, ওদের গুরুত্ব কম। আজকে আমাদের প্রফেন্সিটি যাতে লাক্সারিজ গুডের প্রফেন্সিটি বেশি, ইনকাম ইলাস্টিটি বেশি, কিন্তু যারা একেবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যত দাম হোক না কোনো কিনতে হবে, কিচ্ছু করার নেই, আমাদের ব্যয় করতে হবে। সুতরাং এখানেই বলে দেবে কোনটা ভাগ কি হবে, কি উৎপাদন করতে হবে, তার মানে সিস্টেমে বলে দিচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে। এবং কালেকটিভ মানে ব্লক লেভেল প্ল্যানিং এ 5টা উপাদান থাকবে, তাও বলছে কি কি থাকবে, অত্যন্ত খুব প্রশংসনীয় উত্তর। কি থাকবে? যে ব্লক লেভেলে কোনো প্ল্যানিং করতে গেলে রিজিনালে যেগুলো, তার মানে সমস্ত সম্পত্তিগুলো লোকাল মানুষের কন্ট্রোল আছে। অর্থাৎ ধরে নিলাম একটা ব্লক লেভেল প্ল্যানিং করে সমস্ত ব্লকের সম্পত্তি কন্ট্রোল করবে কারা? ব্লকের লোক। 2, এই উৎপাদন হবে প্রফিটের জন্য না, ভোগের জন্য। 3, উৎপাদন এবং বন্টন হবে ব্লকের সবার জন্য। 4, এখানে এমপ্লয়মেন্ট পাবে ব্লকের লোকে। আর 5, বাইরের কোনো জিনিস এখানে আসবে না, আমাদের জিনিস আমরা উৎপাদন করবো। এই নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু সমালোচনার উত্তরও দিয়েছেন। আমার মনে হয় সময় নেই, আমি চেষ্টা করলাম এভাবে যদি সত্যি কার্যকর করা যায়, অবশ্যই এটা একটা সার্থক প্রয়োগ হতে পারে। উনি নিজেই বলেছেন আমার তত্ত্বের কার্যকারিতা এবং বাস্তবটা সব থেকে বেশি প্রয়োজনীয়, মানে ইট ইজ মোর প্র্যাকটিক্যাল দ্যান ইটস থিওরি। থ্যাংক ইউ ভেরি মাচ।